ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু ঘিরে পুরো উৎসবের আমেজ বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। প্রার্থীরা ব্যস্ত তাদের প্রচারণায়, কারণ নির্বাচন খুবই সন্নিকটে। কিন্তু চায়ের কাপে হিসেব নিকেশ করছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা জানবো তাদের কাছে কে হবেন তাদের ভিপি। কেমন আছেন সবাই? আছি, ভালো আছে? ভালো আছে, আমিও ভালো আছি। ক্যাম্পাসে পুরো উৎসব মুখর একটা পরিবেশ। ঠিক এই মুহূর্তে আপনাদের কাছে সবচেয়ে মূল্যবান ভোট আপনারা দিলে নির্বাচিত হবে ভিপি। প্রথম প্রশ্নই যেটা, ক্যাম্পাসের আসলে এই মুহূর্তে উৎসবের জায়গাটা কেমন, বা ব্যক্তি ভোটার হিসেবে অনুভূতির জায়গাটা কেমন? ক্যাম্পাসে আসলে উৎসবের জায়গাটা অন্যরকম। এটা আসলে সচরাচর এরকম উৎসবের আমেজ দেখাই যায় না। আপনার ভাবনা আসলে এই মুহূর্তে কি কাজ করছে, যে কে হবেন ভিপি একজন শিক্ষার্থী হিসেবে? আসলে আমি বর্তমান যে পরিস্থিতি দেখতেছি সেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। 5ই আগস্টের পরে আসলে আমরা এটাই চাইছিলাম যে গণতান্ত্রিক একটা উত্তরণ হোক। তো আমি আজকে বেশ কয়েকটা ঘটনা কথা বলবো যে আমি দেখছি যে আবিদ ভাই আর সাদিক কায়েম ভাই পরস্পর একজন আরেকজনকে বলতেছে, পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেছে। উমামা আপু আবিদ ভাইয়ের গুণগান গাচ্ছে, বলতেছে যে আমার ছোট ভাই, ভোট দিয়েন। সো এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে ভিন্ন মতের বিরুদ্ধে না যাওয়া, ভিন্ন মতকে তার মতো চলতে দেওয়া, এবং সবাই যাতে শিক্ষার্থীদের কাছে সমানভাবে পৌঁছতে পারে, সেই বিষয়টা আমার খুবই ভালো লাগছে। সবারই পপুলারিটি অনেক, কিন্তু যেই যাক দিন শেষে যেন উনি আমাদের হয়ে থাকে। কেসারেন শেকড় থেকে শিখরে। আমরা এই বিষয়গুলো বিবেচনা করব যে সে অতীতে কি কাজ করছে, তার ইশতেহারগুলো কি, এবং সে কোনো মাদার পার্টিকে সার্ভ করার জন্য ডাকসুতে আসতেছে। আমি তো আপনার সাথেই জানতে চাই, এই যে মাদার পার্টিকে সার্ভ করার একটা শঙ্কা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, এই জায়গায় যারা এখনকার সময় রাজনীতির সাথে আছে তারা আসলে কিভাবে ভাববেন বলে আপনার মনে হয়? আসলে বাংলাদেশের রাজনৈতিক যেই সংস্কৃতিটা, এখানে আপনার মাদার পার্টির একটা ব্যাপার থাকবে। এখন ব্যাপারটা ডাকসুতে যে বিপি হবে সে কি দলের পারপাস সার্ভ করবে না স্টুডেন্টদের পারপাস সার্ভ করবে? কেউ যদি মাদার পার্টির বাইরে যে স্টুডেন্টদের পারপাস সার্ভ করে বা ওই চিন্তা ভাবনা করে স্টুডেন্টদের কল্যাণের জন্য কাজ করে, তাহলে আসলে সমস্যা থাকার কথা না। ভাই যে কথাটি বলছিলেন যে সাধারণ শিক্ষার্থীদের আসলে তাদের চাওয়া পাওয়া বা তাদের মতাদর্শকে এগিয়ে রাখার ভাবনাটা আসলে কতটা প্রতিষ্ঠিত হবে বলে আপনার মনে হয়? দেখেন, এটা প্রার্থীরা বলবেই যে তারা সাধারণ শিক্ষার্থীদের এগিয়ে রাখবে, তাদের কথা শুনবে, তারা এটা করবে। কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টিকুলার কয়েকটা দলের এস্টাবলিশমেন্ট নাই? অবশ্যই আছে। শিক্ষক রাজনীতি আছে, লাল দল আছে, নীল দল আছে, গোলাপি দল আছে, এরকম অনেক দল আছে। এ বাদেও প্রশাসনিক বা যারা কর্মচারী আছে তাদের ভিতরেও কিন্তু রাজনীতিটা আছে। সুতরাং এস্টাবলিশমেন্টটা এভাবেই গড়ে ওঠা যে আপনি চাইলেও এটার বাইরে কিন্তু আপনি যাইতে পারবেন না। সুতরাং একজন প্রার্থী যতই বলুক যে না, আমি আমার মাদার পার্টির এজেন্ডাকে সার্ভ করবো না, আমি আমার মতাদর্শটাকে সবার উপরে চাপিয়ে দিব না, আমি ভিন্ন মতকে গ্রহণ করে সহাবস্থান রাখবো, এটা কিন্তু কতটা গ্রহণযোগ্য, এটা কিন্তু আমাদের প্রশ্ন থেকে যায়। যেমন আপনি স্বীকার করবেন না যে আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টির সদস্য, কিন্তু আপনি কি করলেন, সন্ধ্যার সময় কেউ একজন বসে গল্প করলো, 4-5টা ছেলে পাঠিয়ে আপনি তাদের বিরুদ্ধে একটা মব চালিয়ে দিলেন, করে দিলেন, একটা গন্ডগোল বাধায় দিলেন। সুতরাং এরকমও কিন্তু হইতে পারে। আবার মিডিয়াও কিন্তু অনেকগুলো ক্ষেত্রেই অনেক এজেন্সি বলেন বা মিডিয়া বলেন, সেগুলো কিন্তু পলিটিক্যাল পার্টির হয়েই সার্ভটা করে। সুতরাং এখানে সমস্যাটা যে প্রার্থীদের কথা আমরা কতটা বিশ্বাস করব, এটা কিন্তু সম্পূর্ণরূপে তাদের সহানুভূতিশীলের উপরে নির্ভরশীল, যে তারা আসলে কতটুকু শিক্ষার্থীদের কাজ করবে কি করবে না। সুতরাং এক্ষেত্রে আমার কাছে মনে হয় বাম প্যানেল বলেন, ছাত্রদল বলেন, বা ধরেন যে শিবির বলেন বা বাকচাষ বলেন, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা সন্দেহ থেকে যায় আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। সুতরাং এই ক্ষেত্রে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের কিন্তু এই পার্টিগুলোর যে এজেন্ডা আছে এবং তাদের যে এস্টাবলিশমেন্ট আছে তাদের বিপক্ষেও কিন্তু তাদের লড়াই করতে হয়। এই লড়াই করে জিতে আসাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, কারণ শুধু কিন্তু আপনি প্রার্থী বা তার জনপ্রিয়তার সাথে লড়তেছেন না, আপনি তাদের পেছনে থাকা ব্যাপক ফান্ডিং বলেন, তার মিডিয়া সাপোর্ট বলেন, তার এস্টাবলিশমেন্ট বলেন, এই সব কিছুর বিরুদ্ধে কিন্তু লড়াই করে একজন স্বতন্ত্র প্রার্থীকে ডাকসুতে জিতে আসার চ্যালেঞ্জটা গ্রহণ করতে হয়। সুতরাং একজন প্রার্থী যতই বলুক যে সে তার মাদার পার্টিকে সার্ভ করবে না বা সে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের পারপাস সার্ভ করবে, এটা কিন্তু আসলে পুরোটাই তার সহানুভূতিশীলের উপর নির্ভরশীল। সুতরাং ভোটার হিসেবে আমাদেরকে
ঠিক করতে হবে যে আমরা আসলে কি চাই, একজন ভিপি আমার জন্য আসলে কি কাজটা করবে। একজন ভিপি কি সে আমাদেরকে পুরনো দিনের ছাত্র রাজনীতিতে ফিরিয়ে নিয়ে যাবে, নাকি আমাদেরকে একটা নতুন রূপরেখা দিবে, আমাদেরকে কি আবার সে গণরুম গেস্টরুমের সংস্কৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে, নাকি আমাদেরকে নতুন এক ধরনের অত্যাচারের একটা মাধ্যম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করবে, কিংবা একটা নতুন দিনের সঠিক এবং যে ন্যায্য যে ছাত্র রাজনীতির রূপরেখা আছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি আছে, একই সাথে একাডেমিক রিফরমেশন, এই সব কিছুকে তারা প্রাধান্য দিয়ে কাজ করবে। ভিপিদের যে ইমেজটা তৈরি হয়েছে বা এখন যেটা আছে, আগামী দিনের আসলে অনেকের জন্য এটা চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? আগামী দিনে চ্যালেঞ্জ তার আগে একটু আমি আপনার আগের আপুকে করা প্রশ্নটার কথা একটু বলতে চাই যে ডাকসুতে কিন্তু নারী ভিপি পদপ্রার্থী একজন, আরেকজন আছে, দুজন আছে। আর দ্বিতীয় নারী ভিপি পদপ্রার্থী নিয়ে একটু বলতে চাই এই কারণে, আপনি দেখবেন জুলাইতে কিন্তু নারীদের অবদান অনেক, কিন্তু আপনি খুব খেয়াল করে দেখবেন নারীদেরকে কিন্তু ক্ষমতায়ন ঠিকভাবে করা হয়নি। অর্থাৎ জুলাইয়ের যে প্রধান প্রধান জায়গাগুলোতে যেই পদগুলো ক্ষমতা হোল্ড করে সেখানে কিন্তু আপনি নারীদেরকে বসান না। আপনি সবসময় কী করছেন, একটু নিচে, হ্যাঁ, এজিএস বা ধরেন যে একটু সাধারণ সম্পাদক, এই টাইপের পদগুলোতে কিন্তু আপনি নারীদেরকে রেখে দিচ্ছেন। আপনি যে প্রশ্নটা করলেন যে আগামী দিনে ইমেজটা কীভাবে বিল্ড আপ হবে, আপনি খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শ্রেণীর ভোটার আছে, হ্যাঁ, সেখানে কিন্তু মাইনরিটি একটা ভোটার আছে, আদিবাসীদের একটা ভোটার আছে, মুসলিম ভোটার আছে, আবার আবাসিক অনাবাসিক ভোটার আছে, নিম্ন একেবারে যারা প্রান্তিক অঞ্চল থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে তাদের একটা ভোটার আছে, আবার যারা প্রতিদিন মেট্রো বা বাস ইউজ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাদের বাসা তাদের একটা ভোটার আছে। সেই একটা ভোটের কিন্তু শ্রেণী আছে। সুতরাং এই যে ইমেজটা আপনি বিল্ড আপ করবেন, আপনাকে কিন্তু দেখতে হবে যে এই সকল শ্রেণীর যে চাওয়াটা সেটা কি আসলে একজন ভিপি তার কথার মধ্যে ফুটে উঠছে কিনা, সে আসলে মাইনরিটিকে কতটা প্রাধান্য দিচ্ছে, সে আসলে আদিবাসী নিয়ে তার মতামতটা আসলে কেমন, সে আসলে নারীদেরকে নিয়ে কী ভাবছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য তার আসলে ভয়েসটা কতটুকু গুরুত্বপূর্ণ। সে কিন্তু ইশতেহারে অনেক কিছু লিখবে, কিন্তু অনেক প্রার্থী কিন্তু জানেই না যে তার কার্যপরিধি কতটুকু, তার ক্ষমতা কতটুকু এবং সে কতটুকু কাজ করতে পারবে। সে কিন্তু ইশতেহারে অনেক লম্বা লম্বা লাইন লিখে রাখে, কিন্তু এই যে এতগুলো শ্রেণীর কথা আমি বললাম, এই তাদের প্রত্যেকের অধিকার এবং তাদের প্রত্যেকের যে ন্যায্য পাওনা বিশ্ববিদ্যালয় থেকে যা পাওয়ার কথা, এবং তারা সত্যিকার অর্থেই আপনার প্রযুক্তি সমৃদ্ধ, স্কিলড এবং ভবিষ্যতের যে বিশ্ববিদ্যালয়ের যে পারপাস, জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং চর্চা এবং রাষ্ট্রর যে পলিসি মেকিংয়ে বিশ্ববিদ্যালয়ের যে সহায়তা করা, এই জায়গাগুলোতে একজন ভিপি পদপ্রার্থী কি তার কথার মাধ্যমে কি এগুলো শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে পারছেন, বা তিনি যখন ভিপি নির্বাচিত হবেন তখন কি তিনি সেটা পারবেন? এটা কিন্তু আসলে তার ইমেজের তার ভবিষ্যৎ ইমেজ যে তৈরিটা হবে সেটার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি পরিমাণে ভূমিকা রাখবে। আপনার কাছে একটু জানতে চাই, এই এবারের নির্বাচনে আসলে প্রশাসনের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, বা তাদেরটা কেমন হবে বলে মনে হয় সাধারণ জনগণ? না, প্রশাসনের নির্বাচন যেহেতু একটা বড় প্রক্রিয়া, এখানে প্রশাসনের ভূমিকা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এইখানে যে একটা বড় ব্যাপার হচ্ছে, যেটা আমার কিছু ব্যাপারে হচ্ছে এখন পর্যন্ত কিছু সন্দেহের জায়গা তৈরি হয়েছে। এখন প্রশাসনিক কিছু ব্যাপারে আসলে মানে দলীয় কিছু ব্যাপারে এখনও জড়িত আছে। এখন তারা যদি নির্বাচনে তাদের এজেন্ডা নিয়ে আসতে চায় তাহলে আসলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হবে, আদারওয়াইজ তেমন কিছু হওয়ার সম্ভাবনা কম। এবার সামগ্রিকভাবে নির্বাচনটা আসলে কতটা হাড্ডাহাড্ডি বা উৎসব মুখর হবে বলে মনে হয়? এইবারের ডাকসু নির্বাচনটা হবে সমসাময়িক সবচেয়ে আলোচিত নির্বাচন, এবং অতীতের যত ডাকসু নির্বাচন হয়েছে তার চেয়ে বেশি আলোচিত হবে এটা। কারণ হচ্ছে এইখানে আমরা হচ্ছে গত 5 আগস্টে হচ্ছে এই দেশে হচ্ছে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করার পরে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটটা, এটা নতুন একটা বাংলাদেশের প্রেক্ষাপট আসছে। তারপরে নতুন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। তো আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম কালচার ছিল, বিভিন্নভাবে ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে হয়রানি করার একটা ব্যাপার ছিল। কিন্তু এই 5 তারিখের পরে দেখেন আপনি, সবাই যার যার মতন করে মতামত দিচ্ছে, কথা বলতেছে, বিভিন্ন গ্রুপগুলোতে কথা বলতেছে, কেউ কাউকে থ্রেট দিচ্ছে না, কেউ কাউকে বলতেছে না যে না এইভাবে কথা বলা যাবে না। এইটাই তো রাজনীতি, এইটাই তো রাজনীতির সৌন্দর্য হওয়া উচিত। যে এই যে শান্ত আচরণ বা এইরকম একটা পরিবেশের সৃষ্টি করে রাখা, সেটা ভীষণ জরুরি। তবে আপনার কাছে আমার জানতে চাওয়া হচ্ছে, আসলে এইটা কি লোক দেখানো, না একটা সময় আসলে রূপরেখার পরিবর্তন হবে কিনা? আচ্ছা, এটা যদি হচ্ছে লোক দেখানো হয় তাহলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য হবে অত্যন্ত দুর্ভাগ্য। কেমন ক্যাম্পাস চান বিশেষ করে নারীদের জন্য? নারীদের আসলে আমাদের ক্যাম্পাসে আমি যতটা ফেস করেছি এখন পর্যন্ত, আমি বলবো যে আমাদের ক্যাম্পাস আমাদের জন্য সেফ না, স্টিল নাও সেফ না। 5 আগস্টের আগে তো ছিলই না, এখনও পর্যন্ত আমাদের ক্যাম্পাসে হচ্ছে দেখা যায় যে আমি আমার হল থেকে বের হয়ে টিএসসি পর্যন্ত আসতে আমার যদি 5 মিনিট লাগে, টিএসসি থেকে মেট্রো পর্যন্ত আমার লাগে 10 মিনিট। যানবাহনের একটা সমস্যা, এটা গেল।
তার উপরে আমার হল রোকেয়া হল, হলের সামনে যেভাবে হচ্ছে দুর্গন্ধ থাকে, আশা করি কিসের কারণে সেটা বলে বোঝাইতে হবে না আপনাদের। তো এই মানুষগুলো কেন আমার ক্যাম্পাসে থাকবে? এখানে আমার বাবা মা আমাকে পাঠাইছে, আমার আশেপাশে যারা আছে সবাইকে পাঠাইছে পড়াশোনা করতে। আমরা কেন ওনাদের মিসবিহেভিয়ারগুলো সহ্য করব? বিশেষ করে মেয়েরা। আমরা ওই দিন আমি রাতে বেরোইছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, একটা লোক লিটারালি আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে। আমার সাথে আরেকজন ছিল, সে আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে। আমি তাকে বললাম যে এক্সকিউজ মি ভাই, এটা কী হলো? মানে উনি জাস্ট আমাকে ইগনোর করে চলে গেছে। তো আমি আমার হলে, আমার ক্যাম্পাসে যদি এভাবে সেফ না থাকি এখন, তাহলে কবে? যে কথাটি তিনি বলছিলেন যে ক্যাম্পাসের আসলে পরিবেশ, বিশেষ করে একটা হলের সামনে একদম মূল প্রাণকেন্দ্র, সেখানে যদি আসলে এই ধরনের পরিবেশের সৃষ্টি হয়, সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তো অনেক বড়, সেই ক্যাম্পাসের পরিবেশ আসলে কেমন হওয়া উচিত এবং রাজনৈতিক নেতাদের চারিত্রিক পরিবেশটাও কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমে যদি ক্যাম্পাসের পরিবেশ হিসাবে বলি, আপনি দেখবেন ক্যাম্পাসের এরিয়া যেহেতু বড়, ক্যাম্পাসের এরিয়ার ভেতরেই এমন অনেক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে যেগুলো আসলে কিন্তু ক্যাম্পাসের কিছুই, মানে ক্যাম্পাসের সাথে তাদের কোনো সংযোগ নেই। যেমন পরমাণু কমিশন বলেন, বা ওই পাশে হচ্ছে যে বাংলা একাডেমি থেকে শুরু করে ওই পাশে আরও অনেকগুলো ভেতরে অনেকগুলো স্থাপনা কিন্তু আছে না, যেগুলোর সাথে কিন্তু আমাদের ক্যাম্পাসের কোনো সমস্যা মানে সংযোগই নেই, কিন্তু সেগুলো প্রতিষ্ঠিত কিন্তু ক্যাম্পাসের জমির উপরেই। সুতরাং এই যে এরকম আরও অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু ক্যাম্পাসের ভিতরে তৈরি করা হয়েছে, যার কারণে হয়েছে কি যে আমাদের ক্যাম্পাসটা পুরোপুরিভাবে এখনও প্রশাসনের নিয়ন্ত্রণও নাই। হ্যাঁ, কাজে তারা একটা অর্ডার করবেন বা তারা একটা সামগ্রিকভাবে একটা পরিবেশ তৈরি করবেন, সেটাও কিন্তু একটা বাধাগ্রস্ত হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে নানাবিধ ধরনের প্রোগ্রাম কার্যক্রম চলছে, যে যার ফলে হচ্ছে কি যে অনেক বাইরে থেকে মানুষ আসে এবং যাদের চিন্তাভাবনা বলেন বা মনোভাব বলেন, যেটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের যারা এখানে পড়াশোনা করছেন তাদের সাথে যায় না। এর বাদে ধরেন ক্যাম্পাসে রিক্সার কোনো নিয়ন্ত্রণ নাই, ভাড়ার কোনো নিয়ন্ত্রণ নাই, যানবাহনের কোনো নিয়ন্ত্রণ নাই, কতটুকু বা কীভাবে তারা চলাচল করবে সেটার কোনো সুনির্দিষ্ট স্ট্রাকচার নাই। দ্বিতীয়ত যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের যে চারিত্রিক ব্যাপার। এটা আমি বলতে চাই যে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির একটা নতুন যাত্রা শুরু করার যে কথা ছিল, এটা বড় বড় দলগুলো নেওয়ার কথা ছিল, বিশেষ করে শুরুতেই নেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা এটা ব্যর্থ হয়েছে। বড় দল হিসেবে শিবির এবং ছাত্র দলের নেওয়ার কথা ছিল, তারাও এটি সম্পূর্ণ এটা রূপরেখা দিতে ব্যর্থ হয়েছে। শিবির বলে যে তারা শিক্ষার্থীদের উপরে ছেড়ে দেয়, ছাত্রদল তারা কমিটি দিয়ে বলে যে ছাত্র ইউনিয়ন তো কমিটি দিয়েছে, আমরা কেন দিব না। এইরকম নানা ধরনের একটা চাপাইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কেউ আসলে সুনির্দিষ্ট কোনো রূপরেখা কিন্তু তারা দিতে পারে না। এক্ষেত্রে স্বতন্ত্র যিনি প্রার্থী আছেন নোমা ফাতেমা, তার একটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তিনি বলেছেন যে নয় দলীয়করণ, নয় বিরাজনীতিকরণ। এটা কিন্তু এই মোটোটা কিন্তু আমার কাছে এতই ভালো লেগেছে, এই কারণে আমি এই মোটোটাকে দেখি হচ্ছে একটা নতুন যাত্রা হিসাবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস এই মোটোটাকেই নিয়ে এই যাত্রা যে শুরু হলো, তিনি কিন্তু কোনো পূর্ণাঙ্গ কাঠামো দেননি, অর্থাৎ তিনি এটাকে ফ্লেক্সিবল লিখেছেন। আমরা শিক্ষার্থীরা এবং আগামী দিনে যারা ছাত্র রাজনীতি করবে তারা কিন্তু এটার সাথে অ্যাডপ্ট করে নেবে, যে ক্যাম্পাসটাকে আমরা দলীয়করণও হতে দিব না, আবার যাতে বিরাজনীতিকরণের জায়গাটা যাতে না থাকে সেটাও কিন্তু আমরা ফলো করবো। সুতরাং এই যে ছাত্র রাজনীতির একটা নতুন যাত্রা শুরু হলো, এই যাত্রাটা কিন্তু আপনি দেখবেন যে সামনে যে জাকসু আসছে বা চাকসু আসছে বা রাকসু আসছে সহ প্রত্যেকটা ক্যাম্পাস এবং এই ছাত্র রাজনীতির কিন্তু একটা রূপরেখা তারা নিজেদের মতো করে অ্যাডাপ্ট করে নেবে। অর্থাৎ এই যাত্রাটা কিন্তু এখন থেকে শুরু হয়েছে। এখন এই ট্রেনে কারা উঠবে, কোন দলগুলো উঠবে কি উঠবে না, সেটা কিন্তু তাদের উপরে, এবং শিক্ষার্থীরা কিন্তু সেটা মূল্যায়ন করবে। চারিত্রিক যে বিষয়টা বললেন, নেতাদের যে চারিত্রিক বিষয়টা বললেন, এটা কিন্তু দেখেন একটা নেতাকে কিন্তু তার যে লিডারশিপ স্কিল আছে তাকে কিন্তু অনেক শ্রেণীর মানুষের সাথে মিশতে হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি কাকে ভোট দিব, আপনি যে আমাকে এই প্রশ্নটা করতেন, আমি বলতাম কি যে অনেক নেতা ভালো কাজ করতে চায়, কিন্তু আমি আসলে বুঝি যে ওই নেতাকে আসলে ভালো কাজটা করতে পারবে, তার কি আসলে সে যোগ্যতা আছে, সে করতে চায় একটা জিনিস কিন্তু করতে পারবে কিন্তু আরেকটা জিনিস। হ্যাঁ, এমন অনেক প্রার্থী আছে তাকে যদি আমি বলি যে আপনি একটা ক্যাম্পাসে একটা বড় কনসার্ট নামান, কিংবা যদি বলি যে আপনি ক্যাম্পাসে একটা বিজনেস এক্সপো নামান, তার কি সেই ক্যালিবার আছে বা সেই নেটওয়ার্কটা কি তার আছে? সে কিন্তু করতে চায়, কিন্তু পারবে কিনা কিন্তু আমরা জানি না। সুতরাং আমরা যখন ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা শুধু দেখবো না যে সে আসলে কী করতে চায়, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে তারা আসলে কী করতে পারবে, কোন প্রার্থীগুলোর আসলে কতটুকু ক্যাপাবিলিটি আছে। আমি যদি করতে চাওয়া দেখে ভোট দিয়ে দিই, সে আসলে আসবে কিন্তু আসলে কাজের কাজটা তো কিছু হবে না। সেক্ষেত্রে আমার একটু যুক্ত সম্পূরক প্রশ্ন আছে, সেই জায়গায় তো আসলে ক্ষমতাসীন যারা বা রাজনৈতিক ক্ষমতার বলয়ের মধ্যে যারা থাকেন, এইসব করার জন্য তো তারা কি শক্তিশালী সবচেয়ে বেশি, না সাধারণ কেউ এসেও এটা করতে পারবে বলে মনে হয়? এই কারণেই হচ্ছে যে আমি বলেছি যে এই যে এস্টাবলিশমেন্ট, একটু আগে বললাম যে এস্টাবলিশমেন্টের এর একটা নতুন ধরনের যে শুরু কাঠামো প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, এটা কিন্তু হয়নি। ডাকসুকে কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, সবাই ডাকসুর কথা বলে, কিন্তু ডাকসুকে ক্ষমতায়নের কথা কিন্তু কেউ বলে না। ডাকসুর যে একটা ভিপি, সে আসলে কাদের কণ্ঠস্বর? আমাদের কণ্ঠস্বর। একজন ভিপি কি তার নিজের পকেট থেকে টাকা দিয়ে আমাদের জন্য কাজ করবে? না ভাই।
একজন ভিপি কি করবে? সে প্রশাসনকে তার পলিসি মেকিংয়ে হেল্প করবে। একজন ভিপি তার নিজস্ব পলিসি দিয়ে প্রশাসনকে উপদেশ দিবে বা প্রশাসনকে বলবে যে আপনি এই পন্থা অবলম্বন করলে শিক্ষার্থীদের কিন্তু ভালো হবে। সুতরাং কিন্তু আমরা সেটা কিন্তু দেখি নাই। আমরা দেখেছি কি শিবির হলে হচ্ছে যে পানির ফিল্টার দিচ্ছে, ছাত্রদল হলে পানির ফিল্টার দিচ্ছে, একটা দিচ্ছে। এই টাকাগুলো কোথা থেকে আসছে ভাই? এই ওয়েলফেয়ার পলিটিক্স তো আমরা চাই না। আমরা কেন এই যে ইনফিল্টার যে মানিটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, এটা আসলে কাদের হাত দিয়ে প্রবেশ করছে? তারা এই টাকাটা কোথা থেকে পাচ্ছে? আমি যদি একটা সাধারণ শিক্ষার্থী, আমি যখন ভোটে দাঁড়াবো, আমার তো এই টাকাটা নেই, আমার তো ব্যাকিংটা নেই। আরেকটা জিনিস বলি, মিডিয়া ডাকসু নিয়ে যতটা হাইপ দেয়, আপনি একটু রেজিস্টার বিল্ডিংয়ের টেন্ডারগুলো যে হয়, আপনি একটু মিডিয়া যদি সেখানে একটু ফোকাস করতে, আপনি দেখতেন বিশ্ববিদ্যালয়ে কারা ইন্টারনেট সিস্টেমটা দেয়। দেখবেন ঠিক কোনো না কোনো ছাত্র নেতাদের একটা গোষ্ঠীর কাছে কিন্তু তারা ইন্টারনেট সিস্টেমটা দিচ্ছে। কারা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলো তাদের চালাচ্ছে, তারা এই টেন্ডারগুলো তারা কিভাবে পাচ্ছে? এই যে টেন্ডারগুলো দেওয়া হচ্ছে, ঠিক দেখবেন যে কোনো না কোনোভাবে কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথে সংযুক্ত, তারাই টেন্ডার দিচ্ছে, তারাই হচ্ছে সেখান থেকে এই কাজগুলো, বিশ্ববিদ্যালয়ের কাজগুলো তারা নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এগুলো কিছু জানতে পারতেছি না। সুতরাং এই যে ইনফিল্টার মানে ওই টাকাগুলোই কিন্তু আবার এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে রাজনীতির মধ্যে। হ্যাঁ, সুতরাং আমরা যে সাধারণ শিক্ষার্থী আছি, আমরা যখন এদের সাথে কম্পিট করতে যাব রাজনীতির হিসেবে, ডাকসু যখন কম্পিট করতে যাবো, আমাদের কিন্তু আসলে এগুলো নাই। সুতরাং আমাদের ফোকাসটা কোথায় করা উচিত? এই সমাধানটা কি? আমাদের সমাধানটা হচ্ছে যে ডাকসুকে যেমনভাবে ক্ষমতায়ন করতে হবে, প্রশাসনকে নিশ্চিত করতে হবে যেন বাইরে থেকে এই যে বাজেটটা আসতেছে, বাইরে থেকে এই যে একটা ব্যাকিংটা তারা পাচ্ছে, এইটাকে যেভাবে হোক আটকানো এবং একটা লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি করা সকল প্রার্থীর জন্য, যাতে সাধারণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের যারা ভিপি পদপ্রার্থী আছেন তাদের কথাবার্তা, তাদের ইচ্ছা, তাদের কার্যক্ষমতা এবং তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক গুণাবলী এবং নতুন চিন্তার এবং আগামী দিনের যে বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের যে পরিকল্পনা, সাথে সাথে বারবার করে বলছি একাডেমিক রিফরমেশন। আমরা কিন্তু এখনও মান্ধাতার আমলে সিলেবাস পড়ি, আমাদের শিক্ষক নিয়োগ পদ্ধতি কিন্তু খুবই বাজে, দলীয়করণ হয়েছে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে যেভাবে, সেটা কিন্তু নতুন পদ্ধতি কিন্তু আমরা এখনও দেখিনি। এরকম অনেকগুলো বিষয় কিন্তু রয়েছে। এগুলো নিয়ে তাদের আসলে ভাষ্যটা কি, তাদের আসলে মন্তব্যটা কি এবং তারা আসলে কি কি করতে চায়, কি পরিকল্পনা আছে, সেগুলো কিন্তু খেয়াল রেখে আমাদেরকে ভোটটা দিবে। আপনার সাথে যোগ করতে চাই, একটা কথা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব শুধু পড়ালেখাটা কম হয়, এই কথাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে পড়ালেখার জায়গাটায় আমাদের সেই করোনা পরবর্তী সময় থেকে একটা ঘাটতি তৈরি হয়েছে কিনা, এবং আসলে ছাত্র সংসদের সাথে শিক্ষা ব্যবস্থার বা ক্লাসরুমের কোনো সম্পর্ক আছে কি? আমি আসলে এটার সাথে একমত। হ্যাঁ, এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, এইখানে নাচ হবে, গান হবে, এখানে গল্প হবে, আড্ডা হবে, পড়াশোনা হবে, রাজনীতি হবে, সবই তো থাকবে, সবই একসাথে করতে হবে। কোনো কিছু একটাকে বাদ দিয়ে আপনি আরেকটাকে হচ্ছে যুক্ত করতে পারবেন না। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যে একাডেমিক রিফর্মের কথা বললেন, যেটা এইখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কিছু হচ্ছে ব্যারিয়ার তো আপনি আছেন, এগুলো হচ্ছে এই ইয়াতে এই যারা নির্বাচিত হবে, যারা বিপি নির্বাচিত হবে, তাদের আসলে কী ধরনের এজেন্ডা থাকে, তারা আসলে কিভাবে হচ্ছে এগুলো হচ্ছে রিফর্ম করতে চায়, কিভাবে হচ্ছে এগুলার মডার্নাইজেশন করতে চায়, এইটাও একটা বড় দেখার ব্যাপার। সেই যে দেখার জায়গাটা আসলে ভিপি প্রার্থীর কোনো ভূমিকা থাকবে? অবশ্যই বিপি প্রার্থীর একটা ভূমিকা থাকবে, কারণ বিপি যদি হচ্ছে ছাত্রদের জন্য কল্যাণকর হয়, মানে ছাত্রদের জন্য সে যদি কাজ করে, তাহলে তার কাছে অবশ্যই অনেক অপশন থাকবে বিশ্ববিদ্যালয়কে হচ্ছে আধুনিকায়ন করার জন্য, বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন স্থাপনা তৈরি করার জন্য বা নতুন কিছু করার জন্য তার কাছে অনেক অপশন থাকবে। সে হচ্ছে সব তো তাকে বাস্তবায়ন করতে হবে এরকম না, সে হচ্ছে প্রশাসনকে এগুলার বাজেট দিবে, প্রশাসনকে প্রেশার দিবে, কারণ স্টুডেন্টদের কল্যাণের জন্য সে যখন প্রশাসনকে প্রেশার দিবে, প্রশাসন বাধ্য হয়ে এইসব কাজ করতে বাধ্য হবে। কিন্তু প্রশাসন তো এটা করতে চাইবে না, কারণ হচ্ছে কি, আপনি দেখেন এই যে ভাই যে কথাটা বললো রেজিস্টার বিল্ডিংয়ের কথা, প্রশাসন তো চাইবে না রেজিস্টার বিল্ডিংটা আধুনিকায়ন হোক, কারণ হচ্ছে এখানে প্রশাসন অনেক ব্যাপার জড়িত থাকে, প্রশাসনের অনেক ব্যাপার জড়িত, প্রশাসন এইখানে অনেক কিছুকে মেনটেন করে, অনেক কিছুকে প্রশাসন ডমিনেট করে। এখন আপনি যদি হচ্ছে আধুনিকায়ন করে ফেলে, তাহলে কিন্তু প্রশাসনের অবস্থানটা এখানে আর থাকতেছে না। এই জন্য প্রশাসন অনেক কিছুই চাইবে না যে আপনি এই কাজটা করেন বা আপনাকে এই ফ্লোরটা দিবে। আমাদের আসলে হিজাব নিয়ে নানা ধরনের মতবাদ, মতবিরোধ, এটা আমরা দেখে থাকি, শুনে থাকি। ঠিক এই মুহূর্তে ক্যাম্পাসের জায়গাটা আসলে কীরকম, বা আপনি কিভাবে এটাকে ভাবতে চান বা দেখতে চান? আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে যে স্টুডেন্টরা হচ্ছে হিজাব নিকাব করে, তাদেরকে পরীক্ষার হল বলেন বা ভাইবা বোর্ডে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়। যদিও হচ্ছে মানে আমাদের বর্তমান প্রযুক্তির কল্যাণে বায়োমেট্রিক সহ বিভিন্ন ধরনের প্রযুক্তির প্রচলন আছে, ফলে সেগুলো দিয়ে ইজিলি হচ্ছে আইডেন্টিফিকেশন করা যায়, কিন্তু আমাদের প্রশাসন সেই দিকে না গিয়ে বিভিন্নভাবে শিক্ষার্থীদের হেনস্থা করে, এবং এগুলো একটা দীর্ঘ অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে এখন একটা সহাবস্থানমূলক পরিস্থিতিতে আমরা আসছি। কিন্তু এখানে আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে, আমাদের
যারা হিজাব পরেন তাদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়, তেমনিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আছে যারা ওয়েস্টার্ন পরিধান করেন, যে নারী শিক্ষার্থীরা, তাদেরকেও বিভিন্নভাবে রাস্তাঘাটে বলেন, অনলাইনে বলেন, বুলিংয়ের শিকার হতে হয়। আর এই ক্ষেত্রে কিন্তু তারা দেখে না যে কোন শিক্ষার্থী বাম, কোন শিক্ষার্থী শিবিরের প্যানেলে আছে, তারা সবাইকে সমানভাবে বুলি করে। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখছি যে ঠিক অভ্যুত্থানের পরপর আমাদের একজন নারী শিক্ষার্থী হচ্ছে রাস্তা দিয়ে আসছিলেন, তখন তাকে আমাদের ক্যাম্পাসের একজন কর্মচারী হচ্ছে বিভিন্নভাবে হ্যারেস করেছেন। এবং এর পরবর্তীতে আমরা দেখি যে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, আমরা সবাই জানি তারা কারা, তারা ফুলের মালা দিয়ে কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করে এনেছে। এবং এই আচরণ থেকে আসলে বোঝা যায় যে নারীদের প্রতি আসলে দৃষ্টিভঙ্গিটা কেমন, এবং ভবিষ্যতে নারীদের পথ চলাটা বা রাজনৈতিক পথ চলা বলেন, সেটা একাডেমিক বা একটা মানে সুস্থভাবে যে চলার একটা পরিবেশ নির্মাণ, সেটা কতটুকু আসলে আমরা অর্জন করতে পারছি অভ্যুত্থানের পর, সেখানে একটা প্রশ্ন থেকেই যায়। যার হিজাব করার ইচ্ছা সে হিজাব পরবে, যে ওয়েস্টার্ন পরার কথা সে ওয়েস্টার্ন পরবে। কিন্তু আমরা এই দুই জায়গায়ই দেখছি যে ওয়েস্টার্ন পড়ছে একটা গোষ্ঠী, তাদেরকে বুলিং করছে, যে হিজাব পড়ছে একটা গোষ্ঠী, তাদেরকে বুলিং করছে। এক্ষেত্রে প্রশাসন হচ্ছে একটু সতর্ক হতে হবে যাতে এই পরিবেশটা হচ্ছে আনা হয়। আর আমি হচ্ছে কিছু জিনিস অ্যাড করব ডাকসু নিয়ে। ডাকসু বিবিদের কাছ থেকে বা ডাকসু যে সামগ্রিক পরিষদটা আছে ওনাদের কাছ থেকে আমার কিছু প্রত্যাশা আছে। 2019 সালে যখন ডাকসু হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছে তাদের কাছ থেকে আমরা অনেক ব্যর্থতা পরিলক্ষিত করেছি। যেমন তার মধ্যে অন্যতম ব্যর্থতা হচ্ছে আবাসন সংকট নিয়ে কিন্তু কোনো সমাধান তখন হয়নি। গণরুম গ্যাস রুম তখনও নির্বাচনের আগেও ছিল, ডাকসু নির্বাচনের পরেও ছিল। তো আমি আগামী ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে বেশ কিছু প্রত্যাশা থাকবে। তো প্রথম প্রত্যাশাই হচ্ছে আমার আবাসন সংকট, কারণ আবাসন সংকটকে কাজে লাগিয়েই গণরুম গ্যাস রুমের উৎপত্তি। তারপরে আরও কিছু জিনিস আছে, যেমন আমরা যারা বিশ্ববিদ্যালয়ে আছি তারা খাবারের মান আমাদের খুবই মানে বাজে। আমাদের হলগুলোতে আপনারা গেলে দেখতে পাবেন যে আমরা কি খাই, এবং অনেক সময় তেলাপোকা পাওয়া যায়, টাকা পাওয়া যায় খাবারের মধ্যে, তো চুল পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়, যে খুবই দুঃখজনক। এবং আমাদের হচ্ছে আরেকটা জিনিস যে একাডেমিক যে বিষয়টা, আমাদের উপাচার্য মহোদয় কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একাডেমিক বিশ্ববিদ্যালয় না, এটা একটা পলিটিক্যাল বিশ্ববিদ্যালয়। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমি যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে প্রত্যাশা করব যে এটা যে পলিটিক্যাল বিশ্ববিদ্যালয়, এটা যে হ্যাঁ পলিটিক্স থাকবে, সেটা হচ্ছে আমাদের কোকারিকুলাম অ্যাক্টিভিটি বা আমাদের সাথে থাকবে, কিন্তু আমাদের মেইন ফোকাস হচ্ছে পড়াশোনার প্রতি, মেইন ফোকাস হচ্ছে গবেষণার প্রতি। সেই পরিবেশটা আমাদের ক্রিয়েট করতে হবে। আর আমাদের গবেষণার প্রতি আমাদের শিক্ষকদের মনোনিবেশ করতে হবে। আমরা শিক্ষকরাও দেখি আমাদের রাজনীতি প্রতি অনেকটা চলে গেছেন, তারা গবেষণা করছেন না, তারা স্লাইড যেগুলো অনেক আগেই তৈরি করা সেগুলো দেখে দেখে পড়াচ্ছেন, যেটা খুবই মানে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমরা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে আছি, সেখানে যদি আমাদের গবেষণার পরিবেশ এবং শিক্ষকরা যদি আমাদের প্রতি অনেক বেশি যত্নশীল না হন, সেখানে আমাদের আসলে পুরো সামগ্রিকভাবে বাংলাদেশের গবেষণা খাতে বরাদ্দের জায়গায় অনেক জটিলতা আছে এবং খুব দৈন্যতা, হ্যাঁ। যেই জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল। ফলের খাবারের মান, গবেষণার জায়গায় বরাদ্দের যে জটিলতা, কিংবা রাজনৈতিকভাবে যে একাডেমিক জায়গায় দুর্বলতা, রাজনৈতিকভাবে ক্যাম্পাস প্রতিষ্ঠিত হওয়ার যে প্রবণতা, সেই জায়গা থেকে আসলে হল কেন্দ্রিক আসলে ছেলে মেয়েদের জায়গাটা কেমন, সার্বিক বিষয় নিয়ে যদি আপনি একটু দেখেন। দেখেন, আপনি জেনে অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে এমন অদ্ভুত কিছু নিয়ম আছে যেগুলো আসলে অন্য কোথাও এক্সিস্ট করে না। ঠিক আছে, একেতে তো মেয়েদের 2টা হল ক্যাম্পাস থেকে যথেষ্ট দূরে, তাদের আসা যাওয়ার একটা অনেক সমস্যা, এটা আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমস্যার সমাধান কোনো কিছু করতে পারে না। দ্বিতীয়ত দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আমাদের কিন্তু ছেলেদের জন্য কিন্তু যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য কিন্তু আলাদা হল আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে কিন্তু হিন্দু এবং মুসলমান শিক্ষার্থী এবং অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদেরকে একসাথে থাকতে হয়। যার ফলে হয়েছে কি যে সেখানে কিন্তু গরুর মাংস রান্না হয়, হ্যাঁ, সেখানে কিন্তু শুধুমাত্র মেয়েদেরকে, যারা মুসলমান শিক্ষার্থী আছেন তারা কিন্তু গরুর মাংস খাইতে পারেন না, কারণ কি সেখানে অন্য ধর্মাবলম্বীরা শিক্ষার্থীরা বসবাস করে। সুতরাং আবার ওইখানে কিন্তু খাবার নিয়ে একটা ঝামেলা তো আছে। সুতরাং আমাদের জগন্নাথ হলে কিন্তু অনেকগুলো ভবন আছে, সেখান থেকে একটা ভবন কিন্তু আমরা কিন্তু এই যে যারা অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু আমরা বরাদ্দ দিতে পারতাম। এতে হতো কি যে খাবারের যে একটা সমস্যা ছিল এটা কিন্তু কেটে যেত। এবারে আর একটা নিয়ম হচ্ছে যে যাদের বাসা ঢাকায় তাদের কিন্তু আবার মেয়েদের হলে সিট দেওয়া হয় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি মানে ব্যর্থতা ঢাকার জন্য কি অদ্ভুত যে নিয়ম করেছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার বাসা ঢাকায় হোক কিংবা একটা প্রান্তিক অঞ্চলে হোক, এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেখার বিষয় না। আমাকে একটি সিট আমাকে
আমাকে বরাদ্দ দিতে হবে, কিন্তু শুধুমাত্র আমার বাসা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশের জেলায় বলে আমাকে কিন্তু সিট বরাদ্দ দিতে পারছে না। কেন পারছে না? কারণ তাদের কাছে আবাসনের যেই রুমগুলো সেগুলো নাই। 3 নম্বর আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অদ্ভুত একটা নিয়ম করে রেখেছে কি, যে মেয়েদেরকে রাত 10টার পরে হল থেকে কোনোভাবে বের হতে দিবে না। এবারে যদি ওই 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো মেয়ে শিক্ষার্থী যদি অসুস্থ হয়, তাকে তার গার্ডিয়ান অর্থাৎ লোকাল যে গার্ডিয়ান আছে তাকে এসে তাকে কিন্তু নিয়ে তারপরে তাকে ডাক্তারটা দেখাতে হবে। আদারওয়াইজ আপনি সারা রাত ধরে কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার পরে সকাল 6টায় গেট খুলবে, তারপর কিন্তু আপনাকে ফার্মেসিতে যাইতে হবে হচ্ছে যে ওষুধ আনার জন্য বা ডাক্তার দেখাতে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলে এরকম একটা কিছুদিন আগে কিন্তু একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী কিন্তু মারা গিয়েছে, বঙ্গমাতা হলে কিন্তু মারা গিয়েছে। এত অদ্ভুত নিয়ম। এটার পিছনে লজিক কি? লজিক হচ্ছে যে মেয়েদেরকে মানে মেয়েদের নিরাপত্তার হীনতা হবে যদি তারা 10টার পরে হল থেকে বের হয়। নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কাদের? প্রশাসনের। 10টার পরে আপনি এমন ব্যবস্থা করে দেন যাতে ক্যাম্পাসে অন্তত পক্ষে মেয়েরা চলাচল করতে পারে। ক্যাম্পাসে অনেকগুলো প্রোগ্রাম হয়, কনসার্ট হয়, হয়, যার ফলে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে কি, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসগুলো 5:30টার পরে কিন্তু আর কোনো বাস থাকে না, অন্য কোনো রুটে কোনো বাস নাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি ধরেন টিএসসিতে একটা প্রোগ্রাম হচ্ছে, শেষ করতে করতে 7টা বেজে যাচ্ছে, একটা আলাপ হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, 8টা বেজে যাচ্ছে, তাহলে যারা বাইরের শিক্ষার্থী, দূরের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বাসের ব্যবস্থা করে না। 5:30 পর্যন্ত শেষ, তারপরে কিন্তু আপনার আর বাস রুটের সুবিধা কিন্তু দেবে না। কিন্তু একই অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, তাদের কিন্তু 8টা-9টা পর্যন্ত কিন্তু বাস আছে, তারা কিন্তু শহর থেকে যায়, তাদের ক্যাম্পাস পর্যন্ত নিয়ে যায়। অথচ আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ব্যবস্থা চালু করতে পারেনি। এমন অনেক অদ্ভুত সমস্যা আমাদের রয়ে গিয়েছে যেগুলো আসলে সমাধান করা জরুরি, কিন্তু আসলে সেগুলো করছে আমি না। আরেকটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের হলের মানে মেয়েদের হলগুলোতে যারা অনাবাসিক শিক্ষার্থী, মানে তারা হলে অ্যালোটেড কিন্তু থাকেন না। বিশ্ববিদ্যালয়ের একটা খুবই বাজে নিয়ম হচ্ছে যে সে অনাবাসিক শিক্ষার্থীরা হলে যেতে পারবে না। মানে তার হচ্ছে ধরেন 12টায় ক্লাস শেষ হলো, তার বিকাল 4টায় ল্যাব, এখন সে 4টা ঘন্টা সময় সে মেয়েটা কোথায় কাটাবে, কি খাবে, এর কোনো নিরাপত্তা বা দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি। সে যখন হলে যায় তখন তাকে হলে ঢুকতে দেওয়া হয় না, তাকে বিভিন্ন চোর বা এই জাতীয় বিষয় মানে এইভাবে ট্রিট করা হয় যে সে কেন হলে ঢুকবে। তো এই ধরনের নিয়মগুলোর অবসান হোক, এটাই আমরা চাই। 47% হচ্ছে নারী শিক্ষার্থী এই ডাকসুতে। তার মানে 47% স্টুডেন্ট হচ্ছে এখানে নারী। আর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে 56% স্টুডেন্ট হচ্ছে বাইরে থাকে, মানে আবাসিক না। এখন ব্যাপারটা হচ্ছে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী। এখন আরেকটা জিনিস চিন্তা করেন, আপনি হচ্ছে ক্যাম্পাসের এরিয়ার বাইরে হচ্ছে 2টা হল করলেন মেয়েদের জন্য, এটা আপনি ছেলেদের জন্য করলেও পারেন। আর ক্যাম্পাসে আরেকটা জিনিস আপনি দেখেন যে যত বড় বড় বিল্ডিংগুলো আছে সব হচ্ছে কর্মচারীদের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে আপনি এই বিশ্ববিদ্যালয়টা কি তাহলে কর্মচারীদের জন্য না স্টুডেন্টদের জন্য? বিশ্ববিদ্যালয়টা তো হওয়ার দরকার ছিল স্টুডেন্টদের জন্য, কিন্তু আপনি যত বড় বড় বিল্ডিংগুলো দেখবেন, যত লুক্রেটিভ জায়গা দেখবেন, সব হচ্ছে টিচারদের স্টাফ কোয়ার্টার এবং কর্মচারীদের। কিন্তু এইটা তো হওয়ার কথা ছিল না। আপনি সচিবরা হচ্ছে এইখানে দায়িত্ব পালন করার পরে ওনারা হচ্ছে ওনাদের আবাসস্থলে চলে যায়, এটা দেখা যাচ্ছে পর্যায়ক্রমে 10-15-20 কিলোমিটারও দূরে। আর বিশ্ববিদ্যালয়ের একটা 4র্থ শ্রেণীর কর্মচারীকেও বিশ্ববিদ্যালয়ে থাকতে হয়, মানে তাদের জন্য এইখানে জায়গা বরাদ্দ। আপনি ব্যাপারটা যদি আপনি নর্মাল জায়গা থেকে চিন্তা করেন, তার মানে বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ের যে 4র্থ শ্রেণীর যে কর্মচারী তার পাওয়ার এখানে অনেক বেশি। এখন আপনি যদি বিশ্ববিদ্যালয়কে ছাত্রছাত্রীদের জন্য করতে চান, ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য করতে চান, তাহলে অবশ্যই যে 56% স্টুডেন্ট যারা বাইরে থাকে এইটাকে আপনাকে কমায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা হয়তো 15 বা 20% থাকতে পারে, কিন্তু 56% অনেক। এজন্য আপনাকে হচ্ছে নতুন হলের বরাদ্দ দিতে হবে। আর মেয়েদের জন্য যেই ব্যাপারটা, মেয়েরা হচ্ছে এই যে 47% মেয়েরা তো বেশিরভাগই এখনও হলের বাইরে থাকে। তাদের হচ্ছে অন্য ছেলেদের 2টা ছেলে চাইলেও হলের বাইরে থাকা সহজ, কিন্তু একটা মেয়ে যখন প্রান্তিক এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তার একটা মেসে থাকা অনেক কঠিন। এই জন্য মেয়েদের জন্য অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হওয়ার পর থেকে যাতে তাদের সিটের ব্যবস্থা করা হয়, এই জন্য প্রশাসন কিন্তু বরাদ্দ দেয়, নতুন কয়েকটা হল করুক, এটা নিয়ে তো সমস্যা নাই। আপনি কর্মচারীদের জন্য এই যে 10 তলা 20 তলা পর্যন্ত কর্মচারীদের জন্য একটা বিল্ডিং আছে, একটা মেয়েদের জন্য আপনি একটা 10 তলা বিল্ডিং করতে পারেন না? আপনি ওই যে কুইট মিত্রি হলের ওই দিকের অবস্থা দেখেন, যান পানি যখন বৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে হাঁটু সমান পানি হয়ে যায়, মানে এইখানে তাদের প্রতি নজরই নাই। কিন্তু আপনি কর্মচারীদের জন্য দেখেন একটা লুক্রেটিভ বিল্ডিং, মানে আপনি তাকাইলে চারদিকে দেখবেন যত বিল্ডিং আছে ক্যাম্পাসে, যত সুন্দর বিল্ডিং আছে সব কর্মচারীদের জন্য। তার মানে এই বিশ্ববিদ্যালয়টা তো কর্মচারীদের জন্য। দর্শক, চা ফুরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকট ফুরানো বোধহয় মুশকিল, কারণ সাধারণ শিক্ষার্থীদের মুখে আমরা এত সংকটের কথা শুনছি, সেটা শুনে আমরা একটু হতবিহ্বল। কিন্তু আমরা চাই এই সংকটের সমাধান কিছুটা হলেও হাতে আছে এই ভিপির হাতে।
তাই ভিপি নির্বাচনে এই সাধারণ শিক্ষার্থীদের মতোই আপনারা প্রত্যেকেই সচেতন হবেন এবং সচেতনভাবে নির্বাচিত করবেন আপনার স্বপ্নের ভিপিকে।